কারা দিয়েছে এটা তো আমরা জানি না। সেখানে তো স্লোগান দিয়েছিল এনসিপির যারা, তারাও ছিল, এরপরে হচ্ছে অনেকেই ছিল। তো এখন অন্য কেউ হয়তো এটাকে ইস্যু বানানোর জন্য দিতে পারে, সেটা আপনারা ইনকোয়ারি করুন, খুঁজে দেখুন কেন দিয়েছিল, ওনাকে তদন্ত হতে পারে। বাট এই স্লোগানকে কেন্দ্র করে আপনি এই ধরনের বিতর্ক করা, এই ধরনের নোংরা রাজনীতি করা, এটা তো কোনো কাম্য হতে পারে না। বিশ্বাস করছি এখানে একটি মুক্ত চিন্তা, মুক্ত চর্চা, মুক্ত বাক স্বাধীনতা, সব কিছুর অধিকার রয়েছে। তোর যার যা ইচ্ছা সে সবই বলতে পারে। তবে আমরা অনুরোধ করব সে বলার ক্ষেত্রে সেটা যেন মিথ্যা না হয়, সেটা যেন প্রোপাগান্ডা না হয়, কারণ মিথ্যা প্রোপাগান্ডার ইতিহাসটা খুব বেশি ভালো না। যারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেওয়ার জন্য অতীতে চেষ্টা করেছে, তাদের পরিণতি হিস্ট্রিক্যালি পৃথিবীর ইতিহাসে কখনো ভালো হয়নি, বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো হবে না। 1985 সালের 11ই মে চাঁপাইনবাবগঞ্জ জাতীয় ঈদগাহ মাঠে যে নৃশংস ঘটনা ঘটেছিল, সেই ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে আপনারা জানেন যে সেখানে 8 জন শহীদ হয়েছিল এবং শত শত ভাইয়েরা আহত হয়েছিল। মূলত কোরআনের জন্য, কোরআনের প্রেমে সেই দিনে যে যারা শহীদ হয়েছিল তাদের স্মৃতিকে অম্লান রাখার জন্য এবং কোরআনকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার নিমিত্তে আমরা 11ই মেকে কোরআন দিবস হিসেবে পালন করছি এবং সারা দেশে ছাত্র শিবির এই দিবসটি পালন করছে। প্রত্যেকটি ক্যাম্পাস, এরপরে জেলা, মহানগর, সকল জায়গায় আমরা এই কর্মসূচি পালন করছি। মানে আপনাদের একদম তো স্মরণ করা, একটা হচ্ছে এই যে প্রতিযোগিতা করা বা এগুলোর মাধ্যমে আসলে কি করতে চান? না, দেখুন এখানে কোরআন উপহার প্রদান করা হচ্ছে। তো কোরআন তো আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের একমাত্র গ্রন্থ এবং যেটাকে আল্লাহ তাআলা হুদাল্লিন নাস, অর্থাৎ মানুষের জন্য হেদায়েত বলেছেন, পথ নির্দেশনা বলেছেন। তো সে জায়গা থেকে এই কোরআনকে নিজের জীবনে বাস্তবায়নের মধ্য দিয়ে আসলে আলটিমেটলি মানুষের হেদায়েত এবং মানুষের যে মুক্তি, যেটা আমরা মানবতার মুক্তি বলছি, সেটি সম্ভব। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের হাতে সেই কোরআনকে তুলে দিয়েছি, যার মধ্য দিয়ে তিনি তার জীবনকে পরিবর্তন করবেন এবং এই সমাজকে, এই রাষ্ট্রকে সত্যিকার অর্থে যেটা জুলুম নির্যাতনের মূলোচ্ছেদের কথা আমরা বলছি, একটি বৈষম্যহীন সমাজের কথা আমরা বলছি, আমরা বিশ্বাস করি এই কোরআনের মাধ্যমে সেটি বাস্তবায়ন করা সম্ভব। এবং আজকে কোরআন তুলে দেওয়ার মাধ্যমে আমরা এই মেসেজটি শিক্ষার্থীদেরকে দেওয়ার চেষ্টা করছি। থ্যাংক ইউ। আপনাকে প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে সমসাময়িক আমরা দেখেছি যে শাহবাগী স্লোগানকে কেন্দ্র করে গতকালকে রাজুতে বেশ কিছু শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা হচ্ছে সেখানে জামায়াত ইসলামী এবং এই ব্যাপারটাকে আর কি হাইলাইট করেছে। তো আমি একটু জানতে চাই যে আপনাদের পক্ষ থেকে আসলে। আচ্ছা, দেখুন 5ই আগস্টের পরে আমরা বিশ্বাস করছি এখানে একটি মুক্ত চিন্তা, মুক্ত চর্চা, মুক্ত বাক স্বাধীনতা, সব কিছুর অধিকার রয়েছে। তোর যার যা ইচ্ছা সে সবই বলতে পারে। তবে আমরা অনুরোধ করব সে বলার ক্ষেত্রে সেটা যেন মিথ্যা না হয়, সেটা যেন প্রোপাগান্ডা না হয়, কারণ মিথ্যা প্রোপাগান্ডার ইতিহাসটা খুব বেশি ভালো না। যারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেওয়ার জন্য অতীতে চেষ্টা করেছে, তাদের পরিণতি হিস্ট্রিক্যালি পৃথিবীর ইতিহাসে কখনো ভালো হয়নি, বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো হবে না। তো সে আলোকে সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যারা এভাবে করে মিথ্যা কথাগুলো ছড়াচ্ছে, অথবা আদর্শিক কোনো বয়ান না থাকার ফলে যে মিথ্যাকে ছড়িয়ে বয়ান তৈরি করা, এখান থেকে যারা বুদ্ধিমান তারা নিঃসন্দেহে ফিরে আসবে। আমরা এই আহ্বান নিষিদ্ধকে দিতে চাই। কিন্তু এই যে তর্কটা যে হচ্ছে, মানে সেটা আপনারা কিভাবে সমাধান চান? না, দেখুন তর্কর উৎপত্তিটা কেন হয়েছে, কে করলেন? এখন যেদিন রাতে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো বাংলাদেশের মানুষের দাবির প্রেক্ষিতে, অথবা আওয়ামী লীগ তো আসলে বাংলাদেশে কোনো রাজনীতি করেনি, তারা এখানে জুলুমতন্ত্র কায়েম করেছে, তারা হত্যা করেছে, আয়নাগর প্রতিষ্ঠিত করেছে, বাংলাদেশ থেকে লুটপাট করেছে। তো তারা আসলে এখানে কোনো রাজনীতি করেনি। তো সেই দলটি যেদিন নিষিদ্ধ হলো মানুষের দাবির প্রেক্ষিতে, সেদিন ঠিক রাতেই যিনি বাংলাদেশের বর্তমান উপদেষ্টা হিসেবে তিনি একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তো আমি পার্সোনালি মনে করি এবং বাংলাদেশে যারা সচেতন তারা মনে করে এটি ওনার শপথের সাথে সাংঘর্ষিক কাজ করেছেন, এই কাজটি তিনি করতে পারেন এবং তার সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে মূলত বিতর্কের সূত্রপাত। এবং বাংলাদেশে এই বিতর্কের প্রেক্ষিতে যাই কিছু ঘটুক সব কিছুর দায় ওনাকে নিতে হবে বলে আমি মনে করি। বিতর্ক ঐক্যকে কোনো প্রশ্নবিদ্ধ বা হচ্ছে না, নিঃসন্দেহে দেখুন যারা আসলে আদর্শিক প্রতিযোগিতায় নিজেদেরকে পরাজিত মনে করে তারাই শুধুমাত্র এই সমস্ত দ্বন্দ্বগুলোকে, অথবা এই ধরনের যেগুলো বস্তা পচা ইস্যু, সেই ইস্যুগুলোকে সামনে এনে রাজনীতি করা তারাই করতে পারে। যাদের কাছে আসলে আদর্শিক প্রতিযোগিতা করার মতো কোনো উপাদান নেই, তারা এটা করে। আমি একটা প্রশ্ন করি, এখন যে জাতীয় সঙ্গীত নিয়ে একটা সমালোচনা চলছে, ছাত্র শিবির ইসলামী মূলনীতি নিয়ে সংগঠন পরিচালনা করে, এই জায়গা থেকে আসলে জাতীয়
না, যেহেতু জাতীয় সঙ্গীত তো এটা আগে থেকে প্রচলিত আসছে, এজন্য ছাত্র শিবির এটা নিয়ে পক্ষে বিপক্ষে কিছুই বলতে চাই না। এটি যেভাবে আছে সেভাবেই থাকবে। তবে যদি সেটা যেহেতু কিছু দাবি এখানে উঠছে যে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন এবং এটা এই বাংলার জন্য বিপক্ষে দাঁড়িয়ে কিন্তু তিনি সেটা রচনা করেছিলেন। তো সেটা নিয়ে ভবিষ্যতে যদি কখনো পর্যালোচনা উঠে, মানুষের দাবি উঠে, সেটা গণভোট হতে পারে, মানুষের মতামত নিয়ে হতে পারে, তার মধ্য দিয়ে সেটা আলোচনা হয়। বাট এই মুহূর্তে ছাত্র শিবির এটার পক্ষে বিপক্ষে কোনোটাতে অবস্থান নিতে চায় না। এটা যেভাবে আছে এভাবে থাকবে, এটা আমাদের প্রত্যাশা। সরি, একটা স্লোগান সোশ্যাল মিডিয়ায় আসছে, সেটা হচ্ছে যে গোলাম আজমের বাংলা। এই বিষয়টাকে নিয়ে এটা আসলে কারা দিয়েছে এটা তো আমরা জানি না। সেখানে তো স্লোগান দিয়েছিল এনসিপির যারা, তারাও ছিল, এরপরে হচ্ছে অনেকেই ছিল। তো এখন অন্য কেউ হয়তো এটাকে ইস্যু বানানোর জন্য দিতে পারে, সেটা আপনারা ইনকোয়ারি করুন, খুঁজে দেখুন কেন দিয়েছিল, ওনাকে তদন্ত হতে পারে। বাট এই স্লোগানকে কেন্দ্র করে আপনি এই ধরনের বিতর্ক করা, এই ধরনের নোংরা রাজনীতি করা, এটা তো কোনো কাম্য হতে পারে না। ছাত্র শিবির সত্যকে বিশ্বাস করে। পৃথিবীতে অতীতে যা সত্য ছিল, বর্তমানে যা সত্য, ছাত্র শিবির সবসময় সেই সত্যকে এবং সেই সত্যের পক্ষে বিশ্বাস করে, কখনো কোনো মিথ্যা কোনো প্রোপাগান্ডাকে বিশ্বাস করে না।